প্রায় 8 মাস হয়ে গেল অসিত আর সঞ্জনার বিয়ে হয়েছে। ওরা দুজনেই খুব খুশি ছিল, আর ওরা অপেক্ষায় ছিল ওদের বাড়িতে কবে নতুন অতিথি আসবে। আর এই সময়ে অসিত অঞ্জনাকে কিছুতেই একা ছাড়তে চাইবে না। আর একদিন রাতে, আচ্ছা শোনো ডার্লিং, আমায় ক্ষমা করে দিও, কিছু আর্জেন্ট কাজে আমায় 1 সপ্তাহের জন্য আমাকে একটু দিল্লি যেতে হচ্ছে, কিন্তু আমি তোমার জন্য একটা মেড রেখে যাব। তার কোনো দরকার নেই, আমি আমার ফ্রেন্ড রিয়াকে ডেকে নেব, ও আমার খুব ভালো করে যত্ন করবে। গুড, তাহলে ওকেই ডেকে নিও, মাত্র 7 দিনেরই তো ব্যাপার। পরের দিন সকালে অসিত দিল্লি চলে গেল, আর সঞ্জনা রিয়াকে ডেকে পাঠালো। রিয়া, তুই কিছুদিনের জন্য আমার বাড়িতে আসতে পারবি? অস্মিত কিছুদিনের জন্য বাইরে চলে গেছে, আর আমি এই সময়ে একা থাকতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ জানি, তোর 8 মাস চলছে তাই না? তুই ব্যাস আজকের দিনটা ম্যানেজ করে নে, আমি কাল চলে আসব। ঠিক আছে। সেদিন সঞ্জনা নিজের খাবার জন্য রান্না করে, আর তারপর সঞ্জনা শোবার জন্য নিজের বেডরুমে যায়। আর ও তখন হলের মধ্যে থেকে একজনের হাসির আওয়াজ শুনতে পায়। এত রাতে কে হতে পারে? ও পা টিপে টিপে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। কে আছে? তখনই পেছন থেকে ওকে কেউ জড়িয়ে ধরে, আর ও হঠাৎ অবাক হয়ে যায়। এই কথা বলে যেই ও পেছন ঘুরে তাকায়, ও দেখতে পায় যে ওটা অসিতই ছিল। আরে তুমি তো 1 সপ্তাহ পরে আসবে বলেছিলে না? হ্যাঁ, কথা তো তাই ছিল, কিন্তু আমি ম্যানেজ করে নিলাম, তাই চলে এলাম। আচ্ছা, আমার আশাতে তুমি খুশি হওনি? না, আমি খুব খুশি, কিন্তু এরকম হঠাৎ করে চলে এলে তো, তাই একটু অন্যরকম লাগছে। তোমাকে সারপ্রাইজ করছিলাম। এই কথা বলে সে সঞ্জনাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নেয়, আর ওকে নিয়ে ঘরে চলে যায়। তারপর ওকে বিছানায় শুইয়ে ওর অনেক কাছে চলে যায়। ওর এই আচরণ সঞ্জনার কাছে বেশ ভালোই লাগছিল, তবে তার একটু অদ্ভুত লাগছিল। উঠে পড়ো অস্মিত, অফিসের সময় হয়ে গেছে তোমার। আরে না, এখন আমি তোমায় একা ছেড়ে কোথাও যাব না। এই অবস্থায় তোমাকে একা ছাড়া একদম ঠিক নয়। তুমি কবে থেকে কাজ নিয়ে এত কেয়ারলেস হয়ে গেলে? তুমি আমার চিন্তা একদম করো না। আমার ফ্রেন্ড রিয়া আসছে আমার কাছে আজকে। কাউকে ডাকার কোনো দরকার নেই। আরে আমি কোথাও যাচ্ছি না। সেদিনকেও সঞ্জনার খুব ভালো করে খেয়াল রাখে। 1 মিনিটের জন্য ও সঞ্জনাকে একা ছাড়েনি। আর এই ব্যাপারটাই সঞ্জনার ভীষণ অদ্ভুত লাগে, কারণ এর আগে কখনো এতটা ওভার রোম্যান্টিক অসিতকে হতে দেখেনি সঞ্জনা। সঞ্জনা, আমি 9টার সময় একটা কাজে বেরোবো, বুঝলে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এমনিতে তো তুমি আমাকে পুরো দিন একা ছাড়োনি, 9টার সময় আবার কোন কাজ চলে এলো? একটা কাজ আছে, আমি 10টায় চলে আসব। এই কথা বলে সে সঞ্জনার সাথে আরও কিছুক্ষণ ভালোবাসার কথা বলে, আর তারপর 9টা বাজার আগেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওর যাওয়ার কিছুক্ষণ পরে রিয়া ওখানে চলে আসে। সরি আর একটা জরুরি কাজ এসে গেছিল, নয়তো আমি সকালেই চলে আসতাম। তোর কোনো অসুবিধে হয়নি তো? না না, কোনো রকম অসুবিধা হয়নি। আসলে অস্মিত কাল রাতেই চলে এসেছিল, আর সারা দিন আমার সাথেই ছিল। তোকে আর কি বলবো। সঞ্জনা রিয়াকে সব কথা বলে যে অসিত ওর আজকে কত ভালো করে খেয়াল রেখেছে। তখনই ওর ফোনে অসিতের কল আসে। বেবি, তুমি ঠিক আছো তো? আর রিয়া এসেছে? আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় সারাদিন কল করতে পারিনি। এটা শুনে সঞ্জনা চমকে যায় আর বলে, এটা তুমি কি বলছো? তুমি তো সারাদিন আমার সাথেই ছিলে। এটা কি করে হতে পারে? আমি তো দিল্লিতে আছি। এটা শুনে সঞ্জনা আর রিয়া দুজনেই খুব চমকে যায়। তারপর সঞ্জনা অসিতকে সব কথা খুলে বলে, কিরকম ভাবে একদম ওরই মতন দেখতে আর একটা অসিত এসে ওর বাড়িতে সারা দিন থেকে কিরকম ভাবে অঞ্জনার খেয়াল রেখেছে। সঞ্জনা, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এটা কি করে হতে পারে। আমি এক্ষুনি বাড়ি আসছি, বুঝলে? অসিত তৎক্ষণাৎ দিল্লি থেকে বাড়িতে আসার জন্য রওনা দেয়। ইয়ার সঞ্জনা, আমার তো খুব ভয় করছে। আমার মনে হয় তোর ওপরে কোনো ভূতের ছায়া আছে। আমি এমন একজন লোককে জানি যে এই ম্যাটারে আমাদের হেল্প করতে পারে। এই কথা বলে ওর পকেট থেকে মোবাইল বের করে আর পল্লবী নামে একটি মেয়েকে কল করে সব কথা পরিষ্কার করে খুলে বলে, তুমি আমাকে বাড়ির অ্যাড্রেস পাঠাও, আমি ওখানে এসে কথা বলছি। রিয়া বাড়ির অ্যাড্রেস বলার পরে কলটা কেটে দেয়। যেই কলটা কাট হয়ে যায়
সঙ্গে সঙ্গে অসিত সামনে উপস্থিত হয়। কি বলছিলি তুই একটু আগে? আর কাকে ডাকছিস সেখানে? তুমি আমার অস্মিত নও। কে তুমি? চলে যাও এখান থেকে। এই কথা শুনে ওর চোখ দুটো একেবারে লাল টকটকে হয়ে যায়, আর ওর চোখ দুটোর মধ্যে রাগ একেবারে ফুটে ওঠে। তাহলে তুই জানতে পেরেই গেছিস, তাই না? তাহলে তুই আমার আসল রূপটা দেখেই নে। এই কথা বলে ও রিয়ার উপর ঝাঁপিয়ে দেয়। ওর মাথাটা একটা বলের মতন মাটিতে গড়াগড়ি খায়, আর হঠাৎ করে ফিচকিরি দিয়ে রক্ত বের হয়। অসিত যখন ওখানে পৌঁছয় তখন প্রায় রাত্রি 11টা বাজছিল, আর ঘরের মধ্যে রিয়ার লাশটা দেখে অসিত চমকে ওঠে, আর ও সঞ্জনাকে নিয়ে টেনশনে পড়ে যায়। সঞ্জনা, কোথায় তুমি? কোথায় চলে গেল? তখনই ও পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায়। সঞ্জনা ওর কবজায় আছে। কে আপনি? আর কার কবজায় আছে? কি বলতে চাইছেন? সঞ্জনার উপরে কালো ছায়ার প্রভাব পড়েছে। এই ছায়া কোনো তেঁতুল বা বট গাছের ওপরে থাকে, আর যদি এরা কোনো স্ত্রীকে পছন্দ করে তাহলে ওরা তার প্রেমে পড়ে যায়। তুমি কি কিছুদিন আগে কোনো তেঁতুল বা বট গাছের তলায় থেমেছিলে? হ্যাঁ, গত সপ্তাহে আমরা বাইরে ডিনার করেছিলাম, আর আসার সময় বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটা বট গাছের নিচে বৃষ্টি না থামা অবধি দাঁড়িয়েই থাকি। এখন পর্যন্ত ও সঞ্জনাকে মেরে নিজের সাথেই নিয়ে চলে গেছে, কিন্তু ও প্রেগন্যান্ট। সেই কারণে হয়তো ও এখনো অবধি ওকে মারেনি। প্রেগনেন্ট বলে এখনো প্রাণে মারেনি মানে? এই সমস্ত ছায়ারা নিজের শক্তি বাড়াতে ছোট্ট বাচ্চাদের আর প্রেগনেন্ট মেয়েদের বলি চড়ায়। সেই কারণে ও হয়তো সঞ্জনাকে নিজের সাথে নিয়ে চলে গেছে আর ওর বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই ও ওকে এখনো অবধি বাঁচিয়ে রেখেছে। কিন্তু আজ অমাবস্যার রাত, আর আজ যদি আজকে তোমার বউ আর তোমার বাচ্চার বলি দিয়ে দেয়, তাহলে ও একটা ছায়ার থেকেও বেশি শক্তিশালী হয়ে একটা পিশাচ হয়ে যাবে। তাহলে আমরা ওকে আটকাবো কি করে? সঞ্জনাকে কি করে বাঁচাবো? তুমি আমাকে এক্ষুনি ওই গাছের কাছে নিয়ে যাও। আমাদের কাছে শুধু 12টা পর্যন্তই সময় আছে। এটা শুনে অসিত আর একটুও দেরি করে না, আর ওকে নিয়ে ওখানে পৌঁছে যায়। সঞ্জনা মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। ওই ছায়াটা ওর পাশে বসে বসে মন্ত্র জপ করছিল। অস্মিত, একটা ক্যানে কার থেকে পেট্রোল ভরে নাও, আমাদের দরকার পড়বে ওর। হে মার্কাদেব, আমি একটা নবজাত শিশু আর একজন গর্ভবতী মহিলাকে আপনার কাছে বলি দিচ্ছি। সেটা স্বীকার করে আমার সিদ্ধি আপনি সম্পূর্ণ করুন, আর আমাকে একটা বিশাল শক্তিশালী ভূত বানিয়ে দিন। এই কথা বলে ও একটা ছুরি হাতে তুলে নেয়, আর সঞ্জনার পেটে ওটা ঢোকাতে যাবে, আর ঠিক তখনই অসিত ওর উপরে ঝাঁপিয়ে দেয়, আর ছুরিটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এটা দেখে ও খুব রেগে যায়। তোর এত সাহস! এই কথা বলে অসিতের উপরেও ঝাঁপ দিয়ে দেয়, আর এটা শুনতে পেয়ে সঞ্জনার জ্ঞান ফিরে আসে। এখন পল্লবী তাড়াতাড়ি ওই পেট্রোলের ক্যানটা তোলে, আর পেট্রোলটা সঙ্গে সঙ্গে নিয়ে ওই গাছের চারিপাশে ছিটিয়ে দেয়। এটা দেখে ও অসিতকে ছেড়ে দেয় আর পল্লবীর ওপরে আক্রমণ করে। তখনই অসিত পকেট থেকে একটা লাইটার বের করে, আর সেটা জ্বালিয়ে গাছের ওপর ছুঁড়ে মারে। ওর পৌঁছানোর আগেই লাইটারটা গাছের কাছে পৌঁছে যায়, আর গাছটাতে আগুন লেগে যায়, আর সঙ্গে সঙ্গে ওই ছায়াটার শক্তি একেবারে কমে যায়, আর চিৎকার চেঁচামেচি শুরু করে। তুমি মার্কাদেবের বলি দিতে পারোনি, তাই তোমার যে শক্তি আগে থেকে ছিল সেই শক্তিও কেড়ে নেওয়া হচ্ছে। তখনই ওই ছায়ার আত্মায় আগুন লেগে যায়, আর সঙ্গে সঙ্গে ছায়াটা ভস্ম হয়ে যায়। তারপর সঞ্জনাকে অসিত একেবারে জড়িয়ে ধরে। পল্লবী ওদের দুজনকে একসাথে দেখে খুব খুশি হয় আর হাসতে থাকে। অনেক রাত হয়ে গেছিল, জঙ্গলের রাস্তাটা নিস্তব্ধতায় ভরেছিল। শিখা গাড়ি চালাতে চালাতে ভাবছিল, আমার এই জঙ্গলের শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া উচিত হয়নি, রাতে হাইওয়ে দিয়ে যাওয়া ঠিক। এখন আর কি করা যাবে, ব্যাস এখন এই জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। শিখা যখন এসব ভাবছিল তখনই ওর গাড়ির চারপাশে অনেক বাদুড় উড়তে লাগলো। আরে এই বাদুড়গুলো কোথা থেকে এলো? এইগুলো তো আমার গাড়ির পেছনে পড়ে আছে। এ ভগবান, এবার কি হবে? বলতে বলতে শিখা জঙ্গলে নির্জন রাস্তায় এগিয়ে যেতে থাকলো। তারপর হঠাৎ ওর একটা ধাবার দিকে নজর পড়লো। আরে
এই তো একটা ছোটখাটো ধাবা মনে হচ্ছে, কিন্তু জঙ্গলে গ্রাহক কোথা থেকেও পায়? মনে হচ্ছে আমাদের মতো ভুল করে কেউ চলে আসে যদি, সেই সব মানুষদের সাহায্যের জন্য খুলেছে। ওই ধাবাটা দেখে শিখার মন থেকে ভয় কিছুটা কমে গেল। সে গাড়ি ধাবার সামনে দাঁড় করিয়ে ভেতরে গেল। সেখানে একজন রোগা লম্বা লোক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না। আপনি কি এই ধাবাটা একাই চালান? না, আমার কয়েকজন সঙ্গী আছে যারা কাজে বাইরে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। বলুন আপনি কি খেতে চান? শুধু একটু চা খাবো। ঠিক আছে, বসুন, আমি চা নিয়ে আসছি। কিছুক্ষণ পরে লোকটা চা নিয়ে এলো। টেবিলে রেখে শিখার দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। আপনি আমাকে এভাবে কেন দেখছেন? আমার দিক থেকে চোখটা সরান প্লিজ, আমার ভীষণ ভয় লাগছে। শিখাটা বলতেই থাকলো, কিন্তু ওই লোকটার উপর ওর কথার কোনো প্রভাব পড়ল না। তখনই অনেক বাদুড় উড়ে এসে ওই লোকটার চারপাশে উড়তে শুরু করে দিল। লোকটার চোখও হঠাৎ লাল হয়ে গেল, মুখ থেকে লম্বা লম্বা দাঁত বেরিয়ে এলো। কে তুমি? আমি একটা পিশাচ, পুরো 10 বছর ধরে মানুষের রক্ত খাওয়ার জন্য বসেছিলাম। আজকে তোর শরীরের সব রক্ত চুষে নেব। দেখে শিখা পালানোর চেষ্টা করলো, কিন্তু পিশাচটা শিখাকে ধরে ওর গলায় দাঁত বসিয়ে দিয়ে শিখা সমস্ত রক্ত পান করে নিল, আর শিখা মাটিতে পড়ে গেল। মজা হলো খুব, ওর রক্ত খেয়ে তো খুবই মজা পেলাম। 10 বছর বয়স বেড়ে গেল। এই কথা বলে ওই পিশাচটা নিজের বাদুড়গুলোর সাথে জঙ্গলে উড়ে গেল, আর শিখা মাটিতে পড়ে থাকলো। তারপর ধীরে ধীরে শিখা চোখ খুলল। ওর চোখ লাল হয়ে গেল, মুখ দিয়ে বড় বড় দাঁত বেরিয়ে এলো। আর তখনই শহরের একটা হোটেল থেকে টিনা নামের একটা মেয়ের চিৎকার শুনতে পাওয়া গেল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে পিশাচিনীর হাত থেকে বাঁচাও, আমার রক্ত খেয়ে নিচ্ছে, বাঁচাও। আরে এটা তো টিনার চিৎকার, চলো গিয়ে দেখি কি হয়েছে। কেউ টিনার কাছে পৌঁছানোর আগেই ততক্ষণে পিশাচিনী টিনার ঘাড় মোটকে তার সমস্ত রক্ত চুষে নিয়ে সেখান থেকে চলে গেছিল, আর ওই লাশ মাটিতে পড়েছিল। আরে ওর গলা থেকে তো রক্ত পড়ছে, মনে হচ্ছে কোনো পশু ওর শরীরের সব রক্ত চুষে নিয়েছে। কোনো পশু না, কিছু একটা পিশাচিনী করেছে, অবশ্যই কোনো পিশাচিনী ঢুকেছে এই হোটেলে। টিনার মৃত্যুর পরে শহরে কেউ না কেউ রোজই মারা যাচ্ছিল। ভয়ে শহরে বাড়ি থেকে সবাই বেরোনো বন্ধ করে দিল। অন্যদিকে পুলিশও খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। বুঝতে পারছি না যে এমন কোনো লোক আছে যে মানুষের রক্ত চুষে তারপরে তাকে মেরে ফেলছে। স্যার, আমিও তো বুঝতে পারছি না যে এমন কোনো লোক আছে যে পিশাচ বা পিশাচিনীর মতো কাজ। অনেক দিনের আগে লোকের মতো উল্টোপাল্টা কথা বলুন হাবিলদার। লোকটা মনে হচ্ছে খুবই চালাক অপরাধী। সে যেই হোক, আমি তাকে ছাড়বো না। ইন্সপেক্টর পান্ডে হাবিলদারের সাথে যখন কথা বলছিল, তখনই সেখানে একজন তান্ত্রিক এসে হাজির হলো। মানুষকে পিশাচিনীর হাত থেকে রক্ষা করুন ইন্সপেক্টর। এখন তো শহরে বাদুড়ের দল ঢুকে পড়েছে, এবার তো এই পিশাচিনী আরো ভয়ঙ্কর হয়ে যাবে। যদি সত্যিই কোনো পিশাচিনী থাকে তাহলে তুমি ধরে কেন ভস্ম করে দিচ্ছ না? তুমি তো বড় মাপের তান্ত্রিক। সেটা তো করতে যাচ্ছি, তাই জন্য তো তোমার কাছে এসেছি। আমার কাছে কেন এসেছো? কারণ পিশাচিনী আর যাই হোক, সে তোমার বাড়িতেই আছে, বুঝলে? কি বাজে কথা বকছো? খুলে খুলে বলো যেটা বলতে চাইছো। তান্ত্রিক ইন্সপেক্টর পান্ডেকে ওর বোন শিখার কথা সব বলল। ও বলল কিভাবে একটা পিশাচ ইন্সপেক্টরের বোন শিখার সব রক্ত চুষে নিয়েছিল, আর তারপর কিভাবে শিখা পিশাচিনী হয়ে গেল। যদি এটা সত্যি হয় প্রমাণ করে দেখাও তাহলে। হ্যাঁ, দেখাতে পারবো, আজকের রাতে দেখাতে পারবো। তুমি হাবিলদারকে বাড়িতে নিয়ে যাও আর ওকে একটা আলাদা ঘরে শুতে দিও। 12টা বাজতে সমস্ত। না বাবা না, আমি এখন মরতে চাই না। তোমার কিচ্ছু হবে না হাবিলদার, আমি তোমাকে এমন কিছু দেব যেটা থাকতে ও তোমার উপরে হামলা করতে পারবে না।
সঙ্গে আমিও সেখানে উপস্থিত থাকব। কিন্তু তখনই ইন্সপেক্টরের মনে সন্দেহ জেগে উঠল। উনি সেই সন্দেহ দূর করার জন্য তান্ত্রিককে জিজ্ঞাসা করলেন, যদি শিখায় পিচাসিনী হয় তাহলে সে আমার বা আমার পরিবারের লোকেদের রক্ত কেন খায় না? কারণ পিচাসিনী নিজের পরিবারের লোকেদের রক্তে কোনো রকম তার স্বাদ লাগে না, তাই সে খায় না। এই কথা শুনে ইন্সপেক্টর পান্ডে চুপ করে রইলেন। রাতে হাবিলদার তার বাড়িতে গিয়ে শুয়ে পড়ল। তারপর রাত 12টা বাজলো যখন তান্ত্রিকের কথাই সত্যি বলে প্রমাণিত হলো। শিখা পিশাচিনী হয়ে গেল। আয় আমার কাছে আয়, আমি তোর রক্ত খাবো। মিষ্টি মিষ্টি গরম গরম রক্ত, আয় আয়। শিখা, দূরে সরে যাও, আমার রক্ত খেও না, আমাকে ছেড়ে দাও তুমি। আমি সরে যাব না, শুধু এগিয়ে যাব আর তোর শরীরে সব রক্ত খেয়ে নেব। আয় আয়। এই কথা বলে শিখা যখনই এগিয়ে গেল, হাবিলদার তান্ত্রিকের দেওয়া লাঠিটা সামনে ধরল। তারপর ওই লাঠি থেকে এমন তরঙ্গ উৎপন্ন হলো যা শিখাকে চারিদিক দিয়ে ঘিরে ধরল। শিখা তাতে বন্দী হয়ে গেল। এটা কি করে করলে? আমাকে এই বন্ধন থেকে মুক্ত করে দাও, তাড়াতাড়ি মুক্ত করে দাও, দয়া করো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে আমায় মুক্ত করো। তুমি যা বলেছিল সেটাই ঠিক তান্ত্রিক, কিন্তু এখন কি হবে? শিখা কি কখনো সাধারণ মেয়ে হতে পারবে না? তুমি তো বিশ্বাসই করছিলে না, এখন কি হলো? ওসব কথা ভুলে যাও তান্ত্রিক, আমার বোনকে বাঁচাও, প্লিজ প্লিজ বাঁচাও। তোমার বোনের কিচ্ছু হবে না, আমি আগের মতোই ওকে সুস্থ করে দেব। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তান্ত্রিক। এই কথা বলে তান্ত্রিক শিখার সামনে চলে এলো। তারপর আরেকটা অন্য লাঠি ঘুরিয়ে মন্ত্র পড়ল। মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে প্রচুর বাঁদর উড়ে ঘরের ভেতর চলে এলো। ওগুলো শিখার মাথার চারিদিকে চক্কর কাটতে লাগলো। তারপর হঠাৎ শিখা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর ওই বাঁদরগুলো অদৃশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে শিখার জ্ঞান ফিরে এলো। আরে ভাই, আমার কি হয়েছিল? মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। কিচ্ছু হয়নি তোমার, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এইভাবে তান্ত্রিকের সাহায্যে শিখা আবার একজন সাধারণ মেয়ে হয়ে গেল। আগের মতোই আবার জীবন কাটাতে শুরু করলো। তিনাপুর গ্রামের পাশে একটি বড় জঙ্গল ছিল। কিছু মানুষ জঙ্গল থেকে ফলমূল জোগাড় করে নিয়ে আসতো আর সেগুলো গ্রামের বাজারে বিক্রি করে দিত। সম্পদ ও তার 15 বছরের ছেলে আশু এই কাজই করত। তারা জঙ্গল থেকে ফল ফুল ইত্যাদি জোগাড় করে আনতো আর সেগুলো গ্রামের বাজারে বিক্রি করে দিত। একদিন সম্পদ আর আশু জঙ্গলে ফলমূল সংগ্রহ করছিল। ঠিক তখনই তারা দূরে একটি নেকড়ে দেখতে পেল। বাবা বাবা, ওই দেখো নেকড়ে। আরে আরে, এ তো সত্যিকারের নেকড়ে, আর তুই পিছনে থাকিস না বাবা, ও এগিয়ে আসে, আমি ওকে একাই সামলে নেবো, বুঝেছিস? সম্পদ এটা বলতেই থাকে। ঠিক তখনই আকাশ হঠাৎ মেঘলা হয়ে যায় আর জোরে বৃষ্টি হতে থাকে। আশুর খুব একটা অদ্ভুত ঘটনা মনে হতে লাগলো। আর তারপর সে বলে, বাবা হঠাৎ করে বৃষ্টি কেন হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ, অদ্ভুত কিছু ঘটছে, তুমি কোনো চিন্তা করিস না, আমি দেখে নেব। বাবা, নেকড়ে তো আমাদের দিকেই আসছে, তুই ভয় পাস না, আসতে দে। নেকড়ে যেই তাদের কাছে আসে, সে হঠাৎ করে একটি ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়ে যায়। লাল লাল কয়লার মতো চোখ আর লম্বা দাঁত। তাকে দেখতে সম্ভব চিৎকার করে ওঠে, আসু তুই পালিয়ে যাবে বাবা, তাড়াতাড়ি পালা, এটা একটা পিশাচ, আর তুই এই পিশাচের থেকে নিজের প্রাণ বাঁচা। ওকে নিয়ে কে নয়, তাকে দরকার, আমি রক্ত পান করব, রক্ত। আমি তোর শরীর থেকে রক্তের প্রত্যেক ফোঁটা পান করব। এই বলে পিশাচ সম্পদের ঘাট থেকে শরীর থেকে রক্ত পান করতে থাকে শুধু। এইভাবে সম্পদ মারা যায় আর পিশাচ তাকে মাটিতে ফেলে দেয়। এইদিকে আশু দৌড়াতে দৌড়াতে গ্রামের দিকে পৌঁছায়। আরে জঙ্গলে পিশাচ ঘুরছে, ও আমার বাবাকে ধরে নিয়েছে, আমার সাথে চলো, আমার বাবাকে পিশাচের হাত থেকে বাঁচাও। আশুর থেকে এই খবর পাওয়ার পরেই গ্রামবাসীরা জঙ্গলের দিকে দৌড়ায়।
সবার হাতে লাঠি সোটা ছিল, কিন্তু জঙ্গলে পৌঁছাতেই তারা সম্পদের দেহই পেল। পিশাচ তো তাকে মেরে কোথাও উদয় হয়ে গিয়েছিল। বাবা, ওই পিশাচ আমার বাবাকে মেরে ফেলেছে। আমি ওকে জীবিত ছাড়বো না, আমি ওকে মেরেই ফেলবো। সেই দিনের পর থেকে পুরো গ্রামে পিশাচের ভয় ছড়িয়ে পড়ে। পিশাচ রাতের গ্রামে ঢোকা শুরু করে দেয়, আর যার সাথে তার মুখোমুখি হয় সে মারা যায়। পিশাচ তার সমস্ত রক্ত পান করে তাকে হত্যা করে ফেলে। কি গরম রক্ত এর! সত্যি খুব মজা হচ্ছে আমার। হ্যাঁ, এবার আমি গ্রামের সব মানুষের রক্ত পান করব। একদিন জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছিল কিছু ব্যবসায়ী। তখনই দেখলো, সেই সময়, এসো তোমরা সবাই একে একে আমার কাছে এসো, আমি তোমাদের রক্ত পান করব। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাদের রক্ত পান করো না। আমরা তোমার কি ক্ষতি করেছি, আমাদের ক্ষমা করে দাও। রক্ত তো আমি পান করবই, তোমাদের সব রক্ত আমি পান করব। এই বলে পিশাচ তাদের সব রক্ত পান করার জন্য এক এক করে পরপর তাদের ঘাড় ধরে ধরে আর তাদের মেরে ফেলে। আরে শোনো, ওই পিশাচ কিছু ব্যবসায়ী মানুষদেরও মেরে ফেলেছে। তাদের দেহ জঙ্গলের রাস্তার ধারে পড়ে রয়েছে। এত খুবই খারাপ হয়েছে ভাই, এই পিশাচ তো সবার জীবন তছনছ করে দিয়েছে। গ্রামে আর চারপাশে পিশাচের বাড়তে থাকা ভয় বিপদ দেখে গ্রামবাসীদের গভীর চিন্তা হয়, আর তারা পিশাচ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে থাকে। দেখ ভাই, এই শয়তান পিশাচের অত্যাচার আমরা সহ্য করতে পারবো না। এবার তো একে শেষ করার জন্য কিছু না কিছু করতেই হবে। কিন্তু একে কিভাবে শেষ করা যাবে, এই কথাটা খুঁজে বের করা তো খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই, কিছু না কিছু তো করতেই হবে। লোকজন প্রধানের কাছে যাচ্ছিল, তখন সেখানে আশু চলে আসে আর বলে, এই শয়তানের শেষ করার চিন্তা আমাদের উপরে ছেড়ে দিন, কারণ ওকে আমি মারবো। ওকে মেরে আমি আবার বাবার মৃত্যুর বদলা নেব। তুই এখনো অনেক ছোট বাবা, আর ও একটু দুষ্টু পিশাচ, এই জন্য ওকে মারবি। এই ভাবনার বদলে ওর হাত থেকে বাঁচার কথা ভাব, বুঝলি? আমি ওকে ভয় পাই না, দেখবে আমি ওকে মারবই একদিন। একদিন রাতে আশু ঘুমিয়েছিল, তখন সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নেতে আশু কাঁদছিল, আর একজন মহাত্মা তাকে পিশাচকে মারার উপায় বলছিল। ওই পিশাচ আমার বাবাকে মেরে ফেলেছে, এবার আমিও তাকে মেরে ফেলবো। হ্যাঁ, শুধু তুই মারতে পারবি ওই পিশাচকে। কিন্তু ওকে কিভাবে মারবো মহারাজ? বাবা, তুমি পাহাড়ের শিব মন্দিরে যাও, সেখানে তুমি একটি সোনালী ত্রিশূল পাবে। তুমি ওই ত্রিশূল নিয়ে আসো, আর যখন তুমি পিশাচকে দেখবে, ওই ত্রিশূল দিয়ে তাকে মেরে ফেলবে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে আমি আগামীকালই ত্রিশূল নিয়ে আসবো। আশু পরের দিনই পাহাড়ে গিয়ে শিব মন্দির থেকে ওই সোনালী ত্রিশূল নিয়ে আসে, আর সেটা নিজের কাছে রেখে দেয়। তার হাতে ত্রিশূল দেখে অনেক গ্রামবাসী জিজ্ঞাসা করে, আরে আশু, এ কেমন ত্রিশূল? সন্ন্যাস নিয়ে নিয়েছিস নাকি বাবা? এটা ত্রিশূল নয়, এটা ওই পিশাচের মৃত্যু। দেখবে আমি ত্রিশূল দিয়ে ওকে মেরে ফেলবো, একবার ও আমার চোখের সামনে তো আসুক। আশু এখন শুধু কথাই বলছিল, তখন কারো চিৎকারের আওয়াজ শুনতে পেল। আরে শোনো, আরে পালাও, গ্রামে পিশাচ এসেছে, আরে ও অনেক মানুষকে মেরে ফেলেছে, আরে পালাও। এই কথা শুনেই গ্রামবাসীদের মধ্যে হইচই পড়ে যায়, আর সবাই নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাতে থাকে। কিন্তু আশু নির্ভয়ে পিশাচের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তুই ওই দিন বেঁচে গিয়েছিলিস, কিন্তু আজ বাঁচবি না।
আজ আমি তোর বাবার মতো তোকেও মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। আর তুই বাঁচবি না, আজ তুই মরবি। এই ত্রিশূল দেখ, এটা তোর মৃত্যু। অনেক রক্ত পান করেছিস তুই গ্রামবাসী, এবার তুই শেষ। তুই কাছে তো আয় একবার, তারপর দেখ আমি তোর রক্ত কিভাবে পান করি। এই বলে পিশাচ আসুর ঘাড় ধরার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু সেই সময় ত্রিশূল তার উপরে আঘাত করে। ত্রিশূল সোজা পিশাচের পেটে গিয়ে ঢোকে আর তার শরীরে আগুন লেগে যায়। তার শরীর কয়লা হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আরে দেখো, শয়তান মারা গেছে, মরে গেছে শয়তান। আমি এই পিশাচকে মেরেই আমার বদলা নিয়েছি। গ্রামবাসী আসুর এই বাহাদুরির খুব প্রশংসা করে আর সে গ্রামের সকলের অনেক ভালোবাসা পায়। সেই দিনের পর গ্রামবাসীরা আশুকে মাথায় তুলে রাখে আর তাকে নিজের পুত্রের মতো যত্ন করতে থাকে।